আজকে আমরা শুরু করছি মাত্রা। আমি পিনাকি পাল, দারাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক। দেখো, পদার্থবিজ্ঞানের জগৎটা পুরোটা রাশি দিয়ে ঘেরা। অর্থাৎ পদার্থবিজ্ঞানে বা আমাদের দৈনন্দিন জীবনেও বলতে পারো, প্রতিটা ভাবনা চিন্তার মূলে আছে কোনো না কোনো রাশি। তুমি তোমার রোজকার কাজ ভাবো, তুমি কতটা জল পান করবে, কতটা চা পান করবে, সেটা আয়তন দিয়ে নির্ধারিত হয়। বাজার থেকে কোনো এক ব্যক্তি কতটা আলু কিনে আনবে, সেটা তার ভর দিয়ে নির্ধারিত হয়। এভাবে যদি আমরা দেখি, আমাদের দৈনন্দিন সমস্ত কাজকর্মে রাশি হচ্ছে প্রধান চরিত্র। এই রাশিগুলোকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হলো ভৌত মৌলিক রাশি, বেস অর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস বা লব্ধ রাশি, সেটা বোর্ডে লিখিনি। এখন ভৌত মৌলিক রাশির মধ্যে কি কি আছে? ভর, দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য। এখন আমরা যখন এই রাশিগুলোকে নিয়ে কাজ করব, তাদের কতগুলো প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, যাতে আমরা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব, আলোচনাটা একটু সুবিধা হবে। ভরের জন্য এম, দৈর্ঘ্যে এল, সময়ে টি, উষ্ণতা থিটা, তড়িৎ প্রবাহ মাত্রা আই, পদার্থের পরিমাণ এন আর দীপন প্রাবল্য জে। একটা বিষয় মাথায় রেখো, আমরা পড়তে চলেছি মাত্রা। এই মাত্রা সংক্রান্ত নতুন তথ্যগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করেছি, অর্থাৎ মাত্রার নতুন নিয়ম রীতিগুলো আমরা মেনে চলার চেষ্টা করেছি। মাথায় থাকে যেন এই সিম্বলের পাশে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। রাশি বা যৌগিক রাশি, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এই লব্ধ রাশি বা যৌগিক রাশি, আমরা যে মৌলিক রাশি কটা পড়েছি, সেই মৌলিক রাশি একটিকে একাধিকবার ব্যবহার করে, অথবা ওই 7টি মৌলিক রাশির 2 বা ততোধিককে ব্যবহার করে গঠিত হয়। এসো আমরা একটা লব্ধ রাশিকে দেখি। আমাদের চেনা পরিচিত রাশি ইনি বল। আমরা এই বল তাকে কিভাবে লিখতে পারি? ভর গুণিতক ত্বরণ। ভর গুণিতক ত্বরণটাকে আমরা এভাবে লিখতে পারি, বেগ বাই সময়। এরপর কথাটাকে আমরা বাড়িয়ে লিখতে পারি ভর বেগ, অতিক্রান্ত দূরত্ব, সরণ ইত্যাদি যাই বলো না কেন, প্রকাশ তো করে সেই দৈর্ঘ্যকে। তাহলে বেগের জায়গায় লিখছি দৈর্ঘ্য বাই সময় বাই সময়। তাহলে আমরা পাচ্ছিটা কি? ভর দৈর্ঘ্য সময় স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো, এই রাশিটাকে আমরা যে মৌলিক রাশিগুলোকে আমরা চিনেছি সেটা দিয়ে প্রকাশ করলাম। রাশির এই জগৎ, সেখানে ওই মৌলিক রাশিগুলোকে বলা হয় তার 7টা মাত্রা বা 7টা দিক। অর্থাৎ আমরা যত ধরনের রাশি চিনি, এই 7টা রাশির 7টা মৌলিক রাশির এক বা একাধিককে বারে বারে ব্যবহার করে সেই জিনিসগুলো তৈরি। এবার এসো, আমরা যদি ভর, দৈর্ঘ্য, সময় এদের যে প্রতীক চিহ্নগুলো ব্যবহার করি, সেটা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে লিখব?
বল সমান ভর প্রতীক চিহ্ন এম এল টি এর স্কোয়ার এম এল টি টু দি পাওয়ার -2। তবে এভাবে লেখা যাবে না। বল, আমি তো এর মাধ্যমে বলের মান প্রকাশ করছি না, করছি মৌলিক রাশি দিয়ে তার প্রকাশ, যেটাকে বলছি বলের মাত্রা নির্ণয় করছি আমরা, তাই এটাকে থার্ড ব্র্যাকেটে রাখবো। অনেক সময় বলকে বোঝাতে আমরা প্রতীক চিহ্ন এফ ব্যবহার করি, তাই এফ এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রাটা কি না এম, ভর, সেখানে এম একবার এসেছে, এই এম এর মাথায় আছে কত ঘাত বা পাওয়ার 1 সূচক, এল এর মাথাতেও সেই ঘাত বা সূচক 1, টি এর মাথায় -2। তাহলে বল তার মাত্রাটা হলো ভরে 1, দৈর্ঘ্যে 1 আর সময়ে -2। তার মানে এই যে ঘাতগুলো প্রকাশ করছি, এই ঘাতগুলো হলো রাশিটার মাত্রা। আর কেবলমাত্র এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, এটাকে বলবো মাত্রা সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা। আর যখন এটাকে সমীকরণের আকারে লিখছি, এভাবে লিখছি, তখন এটা মাত্রার সমীকরণ বা ডাইমেনশনাল ইকুয়েশন। মাত্রার সংজ্ঞা এখানে ইতিমধ্যে আমি দেখিয়েছি, বল একটা লব্ধ রাশি, যেটা মৌলিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভর করে আছে। এবার সংজ্ঞাটাকে অনুসরণ করো। কোনো ভৌত রাশি গঠনকারী মৌলিক রাশি সমূহকে, অর্থাৎ কোনো ভৌত রাশি গঠনকারী মৌলিক রাশি সমূহকে যে ঘাতে উন্নীত করে ভৌত রাশিটিকে প্রকাশ করা হয়, সেই ঘাতকেই বা ঘাতগুলিকেই ওই রাশিটির মাত্রা বলে। তুমি এইখানে এই ঘাত, সেই ঘাতকেই বা ঘাতগুলিকেই ওই ভৌত রাশিটির মাত্রা বলে। তাহলে দেখো, বল একটা রাশি, মৌলিক রাশিগুলো হলো এখানে ভর, দৈর্ঘ্য, সময়। বলকে প্রকাশ করতে গিয়ে এদেরকে মৌলিক রাশি যখন দিয়ে প্রকাশ করা হয়েছে, তখন আমরা ঘাত পেয়েছি ভরে 1, দৈর্ঘ্যে 1, সময়ে -2। অর্থাৎ সেটাকে প্রতীক দিয়ে প্রকাশ করলে এম এ 1, এল এ 1, টি টু দি পাওয়ার -2। এই যে সংখ্যাগুলো, এগুলোই হলো রাশিটার তোমার মাত্রা। তাহলে এখান থেকে মাত্রার সংজ্ঞা পেলে। এবার আসছে মাত্রা সংকেত। তাহলে বলের মাত্রা সংকেত কত না, বলের মাত্রা সংকেত এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে মাত্রা সংকেতের তুমি সংজ্ঞা যদি দিতে চাও, তাহলে কিভাবে দেবে? গঠনকারী মৌলিক রাশি এবং যথোপযুক্ত ঘাত সহযোগে, কথাটা এভাবে বলতে পারো, যথোপযুক্ত ঘাত সহযোগে কোনো ভৌত রাশিকে গঠনকারী মৌলিক রাশি দ্বারা প্রকাশ করলে, কোনো ভৌত রাশিকে যথোপযুক্ত ঘাত সহযোগে মৌলিক রাশি দ্বারা প্রকাশ করা হলে সেই প্রকাশটিকে বলা হয় মাত্রা সংকেত। আর এই মাত্রা সংকেতকে যখন রাশিটার সাহায্যে সমীকরণের আকারে প্রকাশ করা হবে, তখনই তাকে মাত্রার সমীকরণ বলবে। তাহলে এই হলো মাত্রার সংজ্ঞা, মাত্রা সংকেত আর মাত্রা সমীকরণ, যেটা আমরা পর পর ব্যবহার করব। ও মাত্রার নীতি ব্যাপারটা কি রকম? বিষয়টাতে ঢোকবার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন করি। ধরো তুমি ব্যাগে করে 1 কেজি আলু, তার সাথে 2 লিটার সর্ষের তেল আনছো। এখন যদি কেউ জিজ্ঞাসা করে তুমি যে ব্যাগে করে জিনিসটা আনছো তার মোট ভর কত, এখন দেখো 1 কেজি এই ভরটার সাথে 2 লিটার যোগ করা যাবে না, কারণ তাদের একক ভিন্ন। ব্যাপারটা হলো এই যে আমরা যখন রাশি সংক্রান্ত যোগ বা বিয়োগের কথা বলবো, তখন
সমমাত্রা এবং সম একক যুক্ত রাশিগুলিরই কেবলমাত্র যোগ বিয়োগ সম্ভব। এখানে একটা কথা আমি বাড়তি যোগ করেছি, সমমাত্রা যুক্ত রাশিগুলোর যোগ বিয়োগ যদি বলা হয় একটা আধটা জায়গায় ব্যতিক্রম বেরিয়ে আসতে পারে, যেমন কার্যের মাত্রা আবার টর্কের মাত্রা, বলের ভ্রামক টর্ক দুজনেরই মাত্রা অভিন্ন কিন্তু একক আলাদা, এদের যোগ সম্ভব নয়। তাই আমি একটু বাড়তি কথা যোগ করলাম, অর্থাৎ যে সকল রাশিগুলোর মাত্রা এবং একক দুটোই অভিন্ন তাদের মধ্যেই যোগ বিয়োগ সম্ভব। লিটারের সাথে লিটার, কেজির সাথে কেজি, মিটারের সাথে মিটার, সমমাত্রা যুক্ত রাশিগুলোর মধ্যেই যোগ অথবা বিয়োগ সম্ভব। এখানে আমরা যেটা পড়তে চলেছি সমমাত্রার নীতি, এর অর্থটা কি না, পদার্থ বিজ্ঞানে যে রাশিগুলো ব্যবহার করি অর্থাৎ ভৌত রাশি দ্বারা গঠিত কোনো সমীকরণের, অথবা এইভাবে ব্যবহার বলতে পারো ভৌত রাশি ব্যবহারে গঠিত কোনো সমীকরণের উভয় দিকে মাত্রা অভিন্ন হবে। আবার কেউ কেউ এটাও বলেছেন ভৌত রাশি সম্পর্কিত কোনো সমীকরণের উভয় দিকের মাত্রা অভিন্ন হবে। একটা উদাহরণ দেখো, সহজ উদাহরণ নাও, F = ma, তাহলে F হলো বল আর ma ভর এবং ত্বরণ। তাহলে দেখো আমরা যদি বাম পক্ষের কথা বলি, বাম পক্ষ সমীকরণের বাম পক্ষে আছে বল, তাহলে বলের মাত্রা সংকেতটা কি না mL T⁻²। অপরদিকে ডান পক্ষ, ডান পক্ষে কি আছে ma, তাহলে এদের মাত্রা সংকেতটা কি, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ উভয় দিকেরই মাত্রা অভিন্ন। অনেক সময় আবার এরকমও পাই V = U + AT। সমমাত্রার নীতি কি এখানে প্রয়োগ করা যায়? সংক্ষেপে করছি, V এর মাত্রাটা কি অর্থাৎ বাম পক্ষ, এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড বলে দিই, V এর মাত্রা সংকেত হলো LT⁻²। আচ্ছা, ডান পক্ষ প্রথম পদ, প্রথম পদ U, মাত্রা সংকেত LT⁻²। দ্বিতীয় পদ এরও মাত্রা সংকেত LT⁻²। তাহলে এই সমীকরণটির ক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষের মাত্রা তো অভিন্ন বটেই, আবার প্রতিটা পদের মাত্রাও অভিন্ন। সুতরাং সমমাত্রার নীতিকে তুমি এভাবেও বলতে পারো, ভৌত রাশি সম্পর্কিত কোন সমীকরণে প্রতিটি পদের মাত্রা অভিন্ন। বলবো কিভাবে, যেটা ভাবে খুশি, তোমাকে তিনটে ধরন বলে দিয়েছি সমমাত্রার নীতি। তা এখান থেকে আমরা একটা সমীকরণে পৌঁছাতে পারি বা একটা নীতিতে পৌঁছাতে পারি। যদি সমমাত্রার নীতি কোনো সমীকরণ অনুসরণ করে, তাহলে সেক্ষেত্রে বাম পক্ষ আর ডান পক্ষ, তার মানে বাম পক্ষে যদি আমরা এরকম কিছু পাই, এরকম যদি কিছু পাই, এরকম যদি কিছু পাই যে এই
আমাদের পদার্থবিজ্ঞানের রাশি ব্যবহার করে যে সমীকরণ গঠন হয়েছে তার বাম পক্ষের মাত্রা এটা, ডান পক্ষের মাত্রা এটা পেয়েছি। তাহলে তোমায় মাথায় রাখতে হবে সমমাত্রার নীতি যদি এরা অনুসরণ করে তাহলে অবশ্যই প্রতিটি মাত্রার অর্থাৎ ভর, এখানে ভর, দৈর্ঘ্য, সময় দেখানো হয়েছে, তাদের সূচকগুলো অভিন্ন হবে। অভিন্ন হবে। এই হলো সমমাত্রার নীতি ও তার ব্যবহার। অর্থাৎ পদার্থবিজ্ঞানের কোন কোন দিকগুলোতে আমরা এই মাত্রা বিশ্লেষণ ব্যবহার করতে পারি। কোন ভৌত রাশির সমীকরণের যথার্থতা বিচার করা, অর্থাৎ ওই সমীকরণটা সঠিক কিনা মাত্রাগত দিক থেকে সেটা বিচার করা। বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা। ধরো কোনো লব্ধ রাশি কোন কোন মৌলিক রাশিগুলো দ্বারা গঠিত এবং সেই মৌলিক রাশিগুলোর সাথে তার সম্পর্কটাই বা কি, বা অন্য কোনো লব্ধ রাশির সাথেই বা তার সম্পর্ক কি ইত্যাদি নিরূপণ করতে আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে থাকি। এককের এক পদ্ধতি থেকে অপর পদ্ধতিতে কোনো ভৌত রাশির মানের পরিবর্তন করা, যেমন এসআইএতে 5 নিউটন বল, সিজিএস এ তার মান কত। এইরকম ভাবে কোন রাশির এককের এক পদ্ধতিতে যে মান অন্য পদ্ধতিতে কত সেটা আমরা পরিবর্তন করতে গিয়ে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে পারি। সমীকরণে অবস্থিত ধ্রুবক পদের মান নির্ণয় করা, এই 4টি ক্ষেত্রে আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা প্রতিটি ধাপকে একে একে দেখব, বিশ্লেষণ করব এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যারও সমাধান করব। মাত্রা বিশ্লেষণ পদ্ধতির প্রথম প্রয়োগ, কোন রাশি সংক্রান্ত সমীকরণের যথার্থতা নির্ণয়। এখানে একটা সমীকরণ লিখেছি, এখন আমার দেখা দরকার এই প্রদত্ত সমীকরণটা সঠিক কিনা। যেখানে টাও টর্ক এর মাত্রা সংকেতটা যেটা সেটা হলো ml স্কয়ার t⁻²। জড়তা ভ্রামক, জাড্য ভ্রামক অনেক সময় বলা হয়, যার মাত্রা সংকেত ml স্কয়ার। কৌণিক ত্বরণ, যার মাত্রা সংকেত t⁻²। এখন আমাদের দেখার দরকার এই প্রদত্ত সমীকরণটি মাত্রাগত দিক থেকে বিচার করলে সঠিক কিনা। তাহলে আমরা সমাধান করব কেমন ভাবে? প্রথমে আমরা নেব বাম পক্ষ। বাম পক্ষ, তোমার কোন সমীকরণ এরকম দেওয়া থাকলে সবার আগে দরকার প্রতিটা পদের অর্থ এবং তাদের মাত্রা জানা। তুমি মাত্রা কোথা থেকে জানতে পারো? সাধারণত তোমাদের যে টেক্সট বই দেওয়া থাকে, টেক্সট বইয়ের ওই মাত্রা সংক্রান্ত যে অধ্যায়টা সেখানেই দেখবে লিস্ট দেওয়া থাকে। তোমার তো এখন গোটা পদার্থবিজ্ঞান পড়া তো হয়নি, তুমি সবকিছুর মাত্রা নাও জানতে পারো। সেখানে লিস্টে রাশিগুলো এবং রাশিগুলোর সাথে মাত্রা, এসআইএতে একক ইত্যাদি দেওয়া থাকে, তুমি সেখানের সাহায্যটা নিতে পারো আপাতত। তারপর যখন শিখে যাবে সবকটা রাশির মাত্রা এমনিই তোমার মনে থাকবে। তাহলে বাম পক্ষ আছে কি, এর মাত্রাটা লিখে ফেলো, সেটা হলো ml স্কয়ার t⁻²। এবার আছে ডান পক্ষ। ডান পক্ষ কি আছে? i আলফা। তাহলে তুমি এভাবে মাত্রাগুলো লিখে ফেলো। তাহলে এখন আমরা কি পেলাম? বাম পক্ষ আর ডান পক্ষ প্রদত্ত সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ উভয় দিকের মাত্রাই অভিন্ন। সুতরাং প্রদত্ত সমীকরণটি মাত্রাগত দিক থেকে যথার্থ। তার মানে তুমি বলতে পারো যেহেতু
বাম পক্ষের মাত্রা সংকেত সমান ডান পক্ষের মাত্রা সংকেত। তুমি তাহলে পর বলে দিতে পারো, অতএব প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে যথার্থ। এটা তুমি বলতে পারো মাত্রাগতভাবে যথার্থ। এবার দেখো অন্য একটা বিষয়ে আসি। আমরা এই সমীকরণের পাশাপাশি আর যে সমীকরণগুলো করা সম্ভব সেগুলো দেখি। এবার আমাদের পরিচিত একটা সমীকরণ s = ut + ½ at²। এই সমীকরণটি মাত্রাগতভাবে যথার্থ কিনা বিচার করো। s অতিক্রান্ত দূরত্ব, মাত্রা তার l। u প্রাথমিক বেগ, মাত্রা l⁻⁻1। ত্বরণ এর মাত্রা l⁻⁻2, মাত্রা সংকেত l⁻⁻2। এটা লিখে রাখলাম তোমাকে বোঝাবার জন্য, তুমি যখন উত্তর করবে এগুলো লিখবে না। এবার দেখো প্রথমে আসি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ এর মাত্রাটা কি হবে, তুমি লিখে দাও s = l। এবার ডান পক্ষ, ডান পক্ষ কিন্তু দুটো পদ আছে, তুমি দুভাবে করতে পারো। আমি প্রথমটা দেখাচ্ছি। প্রথম পদ, তাহলে প্রথম পদ ut, তাহলে তার মাত্রা সংকেত কি হবে ut, তার মানে u এর মাত্রা সংকেত l⁻⁻1, এটা t l। দ্বিতীয় পদ ½ at², তাহলে সেটা কি করবে, দেখো হাফের তো কোনো মাত্রা হয় না, এটা একটা সংখ্যা মাত্র, সেই কারণে আমরা এটাকে এইভাবে লিখি। তারপরে লিখতে পারি, তার মানে l⁻⁻2 মাত্রা সংকেত ত্বরণের, আর এটা স্কয়ার, তাহলে অবশেষে আসে l। তার মানে আমরা এভাবে বলতে পারি, যেহেতু ডান পক্ষে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মাত্রা অভিন্ন, আবার ডান পক্ষের মাত্রা সংকেত, তুমি বললে ডান পক্ষের প্রথম পদ আর দ্বিতীয় পদের মাত্রা সংকেত যেহেতু অভিন্ন, এবং ডান পক্ষের মাত্রা সংকেত আর বাম পক্ষের মাত্রা সংকেতও অভিন্ন, তাই প্রদত্ত সমীকরণটি যথার্থ মাত্রাগত দিক থেকে। এভাবে বাকি কথাটা তুমি উত্তরে লিখে দিলে। এরকম আরো কিছু বিষয় আছে, দেখো সেগুলো সমাধান কিভাবে। তার কোনো মাত্রা নেই। আবার যখন তুমি সাইন থিটা এদের মান বের করো, সেটাও মাত্রাহীন একটা মান বেরিয়ে আসে। আরে সাইন থিটা মানেটা কি, এমনিতেই সাইন থিটা সেটার লম্ব বাই অতিভুজ, একটা ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করে, অতিভুজও তাই, তাহলে দুটোর অনুপাত, সেটাও মাত্রাহীন। তার মানে সাইন থিটা আর যাই হোক সেটা হবে মাত্রাহীন। সমীকরণটা কি, একটা সরল দোলক, যে কিনা দোলবার সময় তার মধ্য অবস্থানের দুই দিকে দুলছে। এমতো অবস্থায় সরল দোলকটার মধ্য অবস্থান থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা হলো তার সরণ
মাত্রা হলো তার এল। সি বিন্দুতে অবস্থান করে, তাহলে এই যে দূরত্বটা এটাকে এক্স, আর সর্বোচ্চ যে দূরত্বটা সে যেতে পারে সেটাকে বলা হয় তার বিস্তার। তার মানে এক্সটাও দূরত্ব, এটাও দূরত্ব। মাঝখান থেকে এটাকে মনে রাখতে হবে, এটা এককহীন বা মাত্রাহীন হলে তবে সমীকরণটা সঠিক হবে। তাহলে এর সমাধানের পদ্ধতিটা দেখো। তাহলে তুমি লিখলে যথারীতি বাম পক্ষ, এক্স এর মাত্রা এল, সরল বোঝাচ্ছে তো। এবার ডান পক্ষ এটাকে কি বললাম, বিস্তার, অ্যামপ্লিচিউড। তার মানে সরল দোলগতি সম্পন্ন কণা মধ্য অবস্থান থেকে যত দূর পর্যন্ত সর্বাধিক যেতে পারে, যে কোনো একদিকে, দুদিকের যে কোনো একদিকে, সেই বিস্তার। তাহলে ওটাও তো দৈর্ঘ্যকে প্রকাশ করছে এল। আমার এখন দেখার কথা এই গোটাটা মাত্রাহীন কিনা। তাহলে সবার আগে দেখার কথা 2πt/T এটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাবো, 2π তো মাত্রাহীন রাশি একটা, ক্যাপিটাল টি। তার মানে আমরা এখানে পাবো, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, একটা মাত্রাহীন রাশি। তার মানে আমরা এখানে বলতে পারি sin 2πt/T এই গোটাটা মাত্রাহীন। তার মানে আমরা এখান থেকে পেলাম a sin 2πt/T এই গোটাটা মাত্রা এল। তার মানে এবার একই রকম ভাবে বলবো, যেহেতু বাম পক্ষের মাত্রা ডান পক্ষের মাত্রা অভিন্ন, সুতরাং প্রদত্ত সমীকরণটি মাত্রাগত দিক থেকে সঠিক। এখন এই যে বিচারটা আমরা করছি তার কিছু ড্রব্যাক মানে সীমাবদ্ধতা আছে। কিরকম সেটা একবার খেয়াল করো। একটু আগে আমরা যেটা করলাম, S = ut plus half at square, তাহলে আমরা বাম পক্ষ এখানে কি করেছিলাম, এর মাত্রা এল বার করেছিলাম। ডান পক্ষ এর মাত্রা বার করেছিলাম কি, প্রথম পদ l t⁻⁻1 t, শেষ পর্যন্ত আমরা পেয়েছিলাম এল। দ্বিতীয় পদ হাফ at স্কয়ার, আমরা লিখেছিলাম কি দেখো, তার মানে আমরা শেষ পর্যন্ত পেয়েছিলাম এটা। এখন এখানে হাফের পরিবর্তে যদি আমি 3 লিখে একই রকম ভাবে প্রমাণ করতে চাই, প্রমাণটা একই রকম আসবে, কিন্তু এ থেকে সিদ্ধান্ত করা যাবে না এই সংখ্যাটা হাফ হবে না 3 হবে। এই অংশটার মাধ্যমে অর্থাৎ মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে ওটা নির্ণয় করা যায় না। কাজেই কোন সমীকরণ একেবারে যথার্থ কিনা সেটা নির্ণয় করা সম্ভব নয়। হ্যাঁ, মাত্রাটা প্রতিটা পদে ঠিক আছে কিনা জানাটা যাবে। তাই এখানে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির এই রকম কোন সংখ্যার মান সেটা সঠিক কিনা এটাকে সিদ্ধান্ত দিতে পারে না। তাই মাত্রা বিশ্লেষণ পদ্ধতির এটা একটা সীমাবদ্ধতা। শুধু তাই নয়, এই ধরনের অঙ্ক পড়ে, এটা একটা পদার্থবিজ্ঞানের সূত্র যেখানে এক্স সরণকে প্রকাশ করছে আর টি সময়কে প্রকাশ করছে, এ বি সি এই রাশিগুলোর মাত্রা নির্ণয় করতে বলল। এখন অঙ্কটা দুভাবে করতে পারে, একটা এমসিকিউ আর একটা একটু বড় প্রশ্ন হিসাবে। যদি বড় প্রশ্ন হিসাবে পড়ে তাহলে সমাধান কি দেখো, ডান পক্ষ এক্স, তাহলে এক্স এর মাত্রা কি, সরণকে যদি প্রকাশ করে তাহলে তার মাত্রা সংকেতটা হবে এল। এখন সমমাত্রার নীতি প্রয়োগ করে, সমমাত্রার নীতি যদি আমরা প্রয়োগ করি,
নীতি প্রয়োগ করে। তাহলে প্রতিটা পদের মাত্রা হতে হবে এল। তাহলে সমমাত্রার নীতি প্রয়োগ করে বলতে পারো। তাহলে সমমাত্রার নীতি প্রয়োগ করে কি পাবো না, আমরা বলতে পারি এ টি কিউ এর মাত্রা সংকেত এল। তার মানে এ, এখানে এ মানে যেন অ্যাক্সিলারেশন বা ত্বরণ এরকম ভেবো না, টি কিউব মাত্রা সংকেত এল। এখন টি কিউবের মাত্রাটা তুমি এভাবে লিখতে পারো। এখন খেয়াল করো এল টি টু দি পাওয়ার কিউব, তাহলে এর যেটা মাত্রা সংকেত বেরোলো টি টু দি পাওয়ার -3। তুমি একইভাবে বি সি এদের মাত্রা বের করতে পারো। এটা তো গেল বড় প্রশ্ন হিসাবে। আমি কিন্তু একটা পদের করে দিলাম, এ এর বের করে দিলাম, বাকিটাও অনুরূপ ভাবে সমমাত্রার নীতি প্রয়োগ করে তুমি এটা করতে পারো। দ্বিতীয় যেটা হতে পারে, যদি এমসিকিউ এর জন্য তুমি খুব তাড়াতাড়িতে করতে চাও, তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারো। কি সেই পদ্ধতি? এটা তো এল, তাহলে সমমাত্রার নীতি অনুসারে এটাকেও এল হতে হবে। এখন এখানে টি কিউব আছে, মাত্রা কত? 3। তাহলে এর কোন মাত্রাটা হলে এই দিকের যেমন এল এর মাত্রা আছে সেরকম পাবো না, টি কিউব আছে আগে তাকে তারাও টি টু দি পাওয়ার -3 দাও, এল দাও। তাহলে দেখো এই গোটাটার মাত্রা সংকেত শেষ পর্যন্ত এসে হাজির হবে এল। এবার আছে বিটি স্কোয়ার, তাহলে এর মাত্রাটাকেও আনতে হবে এল। তাহলে কিভাবে আনবো দেখো, টি স্কোয়ার এর মাত্রা তো তুমি লিখেই দিলে, তাহলে এই গোটাটাকে কি আকারে লিখলে তবে তুমি বি এর মাত্রাটা টোটালটা এই মাত্রাটা এল আনতে পারবে। তার মানে এই বি এর মাত্রা সংকেত হলো এল টি টু দি পাওয়ার -2। সি এর মাত্রা সংকেত তো বলার কিছু অবকাশ রাখে না, তাহলে সি এর মাত্রা কি হবে? এক্স এর মাত্রার অনুরূপ, সরাসরি এল। তাহলে এভাবে তুমি এমসিকিউ এর জন্য চাইলে এই ধ্রুবকগুলোর মাত্রা খুব দ্রুত বের করে ফেলতে পারো সমমাত্রার নীতি প্রয়োগ করে। এখন যেটা করতে চলেছি মাত্রা বিশ্লেষণ পদ্ধতির দ্বিতীয় প্রয়োগ, অর্থাৎ মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। টান করা তার, এই যে যেমন বিভিন্ন বাদ্যযন্ত্রে দেখি না, গিটার তানপুরা, যে তারগুলো খাটানো থাকে টান টান অবস্থায়, ওই ধরনের তার। টান করা তারে তির্যক কম্পনের কম্পাঙ্ক, অর্থাৎ টেনে ছেড়ে দিলে তারা যে কাঁপে শব্দ উৎপাদন করে, সেই শব্দের কম্পাঙ্ক এন কি কি বিষয়ের উপর নির্ভর করে? তারের টান, টান মানে কিন্তু একটা বল, তারের একক দৈর্ঘ্যের ভর, ওই লম্বা তারটা যেটা খাটানো আছে তার প্রতি একক দৈর্ঘ্যের ভর এবং তারের দৈর্ঘ্য এল এর উপর নির্ভর করে। কিন্তু কিভাবে করে সেটা আমরা মাত্রা পদ্ধতির সাহায্যে বের করব। এসো একে একে প্রথমে রাশিগুলোর মাত্রা সংকেতটা দেখে নিই। যেমন কম্পাঙ্ক, এর মাত্রা সংকেত টি টু দি পাওয়ার -1। তারের টান, এটা যেন সময় বলে ভেবো না, তারের টান সময় বলে ভেবো না, এর মাত্রা সংকেত, টান মানে তো বল, একক দৈর্ঘ্যের ভর। তার মানে আমরা একক দৈর্ঘ্যের ভর বলতে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, প্রতি সেন্টিমিটারে ভর বা প্রতি মিটারে ভর। এবং অবশেষে আছে তারের দৈর্ঘ্য, যার মাত্রা সংকেত এল। তো আমরা জানি না এরা কিভাবে সম্পর্কযুক্ত, তো আমরা ধরে নিলাম যে এন ভ্যারিজেস টান টি টু দি পাওয়ার এ, একক দৈর্ঘ্যের ভর এন টু দি পাওয়ার বি এবং দৈর্ঘ্য এল টু দি পাওয়ার সি। যেখানে এ বি সি এরা হলো গিয়ে ধ্রুবক, এ বি সি এরা হলো ধ্রুবক। এখন আমাদের সম্পর্কটা নির্ণয় করতে হবে। আমরা কি লিখতে পারি? ভেদের সূত্র অনুসারে কে টি টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি এল টু দি পাওয়ার সি, যেখানে কে হলো ভেদ ধ্রুবক, কে ভেদ ধ্রুবক।
তবে এখানে একটা তোমায় কথা বলে রাখি, কে কে কিন্তু নির্বিষ হতে হবে। নির্বিষ হতে হবে মানে মাত্রাহীন হতে হবে। মাত্রাযুক্ত হলে বিষয়টা প্রয়োগ করা যাবে না, পরে আলোচনা করছি। তাহলে এখন সমমাত্রার নীতি প্রয়োগ করে কি পাবো? সমমাত্রার নীতি বিষয়টা দেখো, যদি এই প্রদত্ত সমীকরণটা সঠিক হতে হয় তাহলে উভয় দিকের মাত্রাটাকে অভিন্ন হতে হবে। তাহলে n এর মাত্রাটা কি? t⁻−1। এবার দেখো টি টান, তাহলে টানের মাত্রাটা কি? টানের মাত্রা পেয়েছো ml t⁻−2। তুমি এখানে টু দি পাওয়ার দাও। এবার m, তার মাত্রাটা তুমি কি জেনে ফেলেছো? দেখো ml টু দি পাওয়ার -1 b, অপর দিকে আছে l, তার মাত্রা ক্যাপিটাল L C। তুমি একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু থার্ড ব্র্যাকেট দিচ্ছি না। এবার উভয় দিকের মাত্রাগুলো তুমি এক জায়গায় নিয়ে এসো। m এর মাত্রা কি হবে? m⁴ এখানে b আছে প্লাস b। l এর মাত্রা কি হবে? দেখো l এর মাত্রা আছে a, আবার এখানে আছে -b, আবার এখানে আছে প্লাস। এবার আছে টি এর মাত্রা কি হবে? -2a। উল্টো দিকে দেখো, বাম পক্ষে আমরা চাইলে লিখতে পারি ml তো নেই, আমরা চাইলে লিখতে পারি m⁴0 l⁴0। এখন উভয় দিকে এই যে ml t, এদের উভয় দিকের যদি আমরা ঘাতগুলোকে তুলনা করি, তার মানে উভয় দিকের m l ও t এর ঘাত তুলনা করে পাই। কি পাবো বলতো? m0। একটা কাজ করবে সব সময়, যেটা সহজের হবে। প্রথমে টিটাকে ধরো, তোমাকে এটা নিজেকে বার করে নিতে হবে, নির্বাচন করে নিতে হবে। কি সুবিধা হবে না, -2a = -1। খেয়াল করো, তার মানে একবারে তুমি a = পেয়ে গেলে হাফ। এবার এমটাকে ধরো, a + b = 0। তাহলে b, এখান থেকে প্রাপ্ত a এর মান বসালে b সমান কি পাবো? b সমান পেলে -1/2। এবার রইল পরে c, দুদিকে তুলনা করলে আমরা কি পাবো? a - b + c = 0। এবার দেখো b এর মান a এর মান বসিয়ে দিলে কি পাবে? ½ + ½ + c = 0। তার মানে c সমান -1। তাহলে এই সম্পর্কটা এসে গেল। এইবার দেখো, আমরা তো এই জায়গায় এখানে a b c এর মানগুলো বসিয়ে দিতে পারি। যেহেতু আমার এখানটা স্থানের অভাব আছে, তাই আমাকে একটু মুছতে হবে। তাহলে দেখো, আমরা এই a b c এর মানটা, তুমি এখানে একটা দাগ দিয়ে দিও, এই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে a b c এর মানটা 1 নম্বর সমীকরণে a b ও c এর মান বসিয়ে পাই। কি পাচ্ছ? কম্পাঙ্ক n সমান k। এখানে যদি মানটা বসিয়ে দাও, t এর মান a, এর মান কত আছে এখানে লক্ষ্য করো? ½ এবার দেখো m, b এর মান -½ এবং আছে l, c এর মান -1। তাহলে এইবার সমীকরণটা কি আসবে?
না দেখো n is equal to k 1/n into t to the power half by m to the power half। আমি চাইলে এটাকে লিখতে পারি k 1/l root over t by m। এই সম্পর্কটা মাথায় রেখো, এই সম্পর্কে ধ্রুবক k এর মান নির্ণয় করা যায় না। এখন আমরা মাত্রা বিশ্লেষণের আরেকটি প্রয়োগ দেখব। কোনো এক রাশির মান কোনো একটি একক পদ্ধতি থেকে অপর এক একক পদ্ধতিতে কিভাবে পরিবর্তন করা যায়। অর্থাৎ রাশির একটা অংশ পরিমাপ করেছি, পরিমাপ করে যে মানটা পেয়েছি সেটা ধরে নাও এসআইএ তে যেটা পেলাম সেটা সিজিএস এ মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কি করে পরিবর্তন করব। দেখো, কার্যের এসআইএ তে মান জুল, মনে করো কিছু পরিমাণ কার্য 5 জুল আমরা পেয়েছি। এখন 5 জুলটাকে যদি আমরা সিজিএস এ প্রকাশ করি তাহলে কি পাবো? 5 into 10 to the power 7 আর্ক। এককের দুটো অংশ, একটা হচ্ছে তার সাংখ্য মান আর দ্বিতীয়টা হচ্ছে ইউনিট। তুমি এখন লক্ষ্য করো সাংখ্য মানটা যেই বড় হয়েছে ইউনিটটা গেছে ছোট হয়ে। কোনো একটা এককের ক্ষেত্রে তার সাংখ্য মান আর ইউনিট ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। সাংখ্য মান যদি বাড়ে তাহলে ইউনিটটা কমে। এখন দেখো কার্যের মাত্রা সেটা কি না ml² t to the power -2। এখন এই কার্যটাকে আমরা যদি এই মাত্রা দিয়ে লিখি তাহলে এসআইএ তে কার্যের মাত্রা কি লিখবো? 5 জুলের পরিবর্তে কি লিখবো? কেজি মিটার স্কয়ার প্রতি সেকেন্ড স্কয়ার। উল্টো দিকে আমরা সিজিএস এ লিখবো 5 into 10 to the power 7 গ্রাম সেমি স্কয়ার প্রতি সেকেন্ড স্কয়ার। কেন এভাবে প্রকাশ করছি একটু খেয়াল করো। এই গোটা বিষয়টাকে এই আকারে লিখলে মানে আমি কি বলতে চাইলাম এবার দেখো, সাংখ্যমান যেমন আছে তেমনই লিখলাম 5। এই কেজির পরিবর্তে আমি লিখলাম m1, মিটারের জায়গায় লিখলাম l1 স্কয়ার, সময়ের জায়গায় t1 স্কয়ার। স্বাভাবিকভাবেই তোমার প্রশ্ন আসবে যে এই অংশটা এভাবে লিখলেন কেন? শুধু লেখা নয়, লেখার সাথে সাথে এটাও বলে দিলাম যে m1 সমান 1 কেজি বা m1 সমান কেজি, l1 মিটার, t1 সেকেন্ড। উল্টো দিকে এটাকে কি লিখছি দেখো, 5 into 10 to the power 7 m2 l2 স্কয়ার t2 -2। এখানে একটা মাইনাস হবে, যেখানে m2 সমান 1 গ্রাম, l2 1 সেমি, t2 1 সেকেন্ড। তোমার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, এভাবে করার অর্থ কি? এভাবে করার অর্থ হলো তোমাকে একটা পদ্ধতিতে নিয়ে যাওয়া, যে একটা এককের একটা পদ্ধতি থেকে আর একটা পদ্ধতিতে যখন পরিবর্তন করব মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে, সেই সময় আমরা স্টেপ কিভাবে অনুসরণ করব। তোমাকে একটা পরিবর্তনের পদ্ধতিটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এরপর এই কথাটাকে আমি তো এভাবে লিখতেই পারি n1 u1, u1 গোটাটা এই অংশটা, u2 এই গোটা অংশটা। তার মানে যদি আমরা এটাকে জেনারেল সূত্রের আকারে লিখি তাহলে লিখবো n1, জেনারেল সূত্র বলতে এই মাত্রা তো যা খুশি হতে পারে, যে কোনো রাশি হতে পারে,
তাহলে জেনারেল সূত্রের আকারে যদি আমাকে লিখতে হয় তাহলে লিখবো দেখো n1 m1 টু দি পাওয়ার a l1 টু দি পাওয়ার b t1 টু দি পাওয়ার c n2 m2 টু দি পাওয়ার a l2 টু দি পাওয়ার b এবং t2 টু দি পাওয়ার c। আমি যদি এর সাথে তুলনা করি তাহলে এখানে n1 এর মান কত, মানে n1 এর মান হচ্ছে এই অংশে 5, আর এই অংশে n1 এর n2 এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তোমার মনে হতেই পারে এইগুলো করার অর্থ কি। হ্যাঁ, এবিসি এর মান কত তুমি তো এখানে তুলনা করলেই দেখতে পাচ্ছ যে এ মানে 1, বি মানে হলো 2 আর সি মানে -2। আমরা সমাধানের এক পদ্ধতি দেখতে চলেছি, যে পদ্ধতিতে অঙ্কটাকে সমাধান করব। এবার গোটা লাইনটাকে দেখো, আমাদের ব্যবহার করা সূত্র যেটা মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে যখন আমরা এককের এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে যাব তখন সূত্র যেটা ব্যবহার করব, যদি n2 আমাদের অজানা হয় তাহলে n2 সমান কি লিখব, n1 দেখো এই অংশটা এখানে আসবে m1 বাই m2, দুজনের মাথাতেই a আছে, টু দি পাওয়ার a l1 l2 টু দি পাওয়ার b এবং দেখো t1 t2 টু দি পাওয়ার c। আমরা যখন মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কোনো রাশির মানকে এককের এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে নিয়ে যাব তখন অনুসরণ করা সূত্রটা হবে এটা। এবার কিভাবে সেই সূত্রটাকে অনুসরণ করে আমরা সমাধান করব সেটা তোমায় দেখাবো। তোমাকে একটা বিষয় দেখাতে চেয়েছিলাম, রাশিগুলোর একক আর মানগুলোর মধ্যে সম্পর্ক কি। আমরা করব এটা। এবার একটা অঙ্ক তোমায় সমাধান করে দেখাই, তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা রাশির এক এককে, কোন রাশির পরিমাপের একটা মানকে এক একক থেকে আরেক এককে নিয়ে যাই, তুমি তাহলে সেটা খেয়াল করতে পারো। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে এবার একটা অঙ্ক, অর্থাৎ কোন একটা রাশির পরিমাপ করে এসআইএ তে মান পাওয়া গেছে, সেটা সিজিএস পদ্ধতিতে কত সেটা দেখব। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে 10 নিউটন পরিমাণ বলকে ডাইনে প্রকাশ করে। আগে প্রথমে স্মরণ করে নাও আমাদের ব্যবহার করা সূত্রটা কি হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ n2 = n1 m1 বাই m2 a l1 বাই l2 টু দি পাওয়ার b t1 বাই t2 টু দি পাওয়ার c। এবার অঙ্কের স্টেপ গুলো দেখো। প্রথমে হলো বলের মাত্রা সংকেত ml t টু দি পাওয়ার -2। এইবার মাত্রা সংকেতে এই যে ml t টু দি পাওয়ার -2 এদের ঘাতগুলো কি না, m এর ঘাত a = 1, l এর ঘাত b = 1 এবং t এর ঘাত -2। এবার নেক্সট স্টেপ কি, এসআইএ তে বলের একক নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন। এবার দেখো এসআইএ তে আমরা বলের এককে ভর পরিমাপে যেমন ব্যবহার করি সেগুলো সব লিখে দিলাম পরপর। আমরা 10 নিউটন পরিমাণ বলকে রূপান্তর করব, লিখে দিলাম এগুলো। উল্টো দিকে সিজিএস এ ভরের যে একক সেটা গ্রাম, এক দৈর্ঘ্যের 1 সেন্টিমিটার, সময়ের সেকেন্ড, আর সংখ্যাগত মানটা আমরা বের করব। এখন ফর্মুলাটাকে দেখো, আর একবার লিখলাম। এটা খাতায় থাকবে না, এটা তোমার জন্য, এটা খাতায় আসবে। এবার n2 = কি লিখলাম, n1 এর জায়গায় মানটা বসালাম 10, m1 এর জায়গায় কেজি, গ্রাম, এই করে মানগুলো বসালাম আর সাথে সাথে ঘাতগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো 1 কেজিটাকে গ্রামে প্রকাশ করলাম, সেন্টিমিটারটাকে মিটারটাকে সেন্টিমিটারে, সেকেন্ড তো যেমন আছে তেমন। এখন তুমি ভেবে দেখো এই গ্রাম গ্রাম যদি কেটে যায় তাহলে থাকবে কত। আগে তো একটা 10 আছে, 10 এর পর এটাকে অনুপাত করলে একটা এককহীন সংখ্যা মাত্র, যার যেখানে 1 এর গায়ে 3টে শূন্য থাকবে।
বসলো, গুণিতক। এবার দেখো সেন্টিমিটার, এই সেন্টিমিটার কেটে গেলে কটা শূন্য বসবে একের গায়ে? আরো দুটো শূন্য বসলো। আর সেকেন্ড সেকেন্ড তো কেটে যাচ্ছে আর থাকছে না, তাহলে কটা শূন্য হলো? 10 নিউটন সমান কত ডাইন হবে? সাংখ্যমানটা কত? না, একের গায়ে দেখতে পাচ্ছি 6টা শূন্য বসছে। তার মানে আমরা উত্তর হিসাবে যেটা লিখবো সেটা কি? না, উত্তর যেটা লিখবো সেটা হবে 10 নিউটন সমান 10⁶ ডাইন। এই হলো আমাদের উত্তর। 2017 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পড়া একটা প্রশ্ন। বেগ ভি, ত্বরণ এ, বল এফ যদি কোনো একক পদ্ধতির মৌলিক রাশি হয়, আমরা যেমন আমাদের একক পদ্ধতির মৌলিক রাশি 7টা ধরে নিয়েছি, ধরে নাও অন্য এরকম কোনো একটা একক পদ্ধতির মৌলিক রাশি বেগ, ত্বরণ, বল, যাদের মাত্রা ভি, এ, এফ এই সংকেতগুলোকে দিয়ে এই রাশিগুলোকে চিহ্নিত করা হচ্ছে। তাহলে জানতে চাওয়া হয়েছে ওই একক পদ্ধতিতে রৈখিক ভরবেগের মাত্রা কি হবে। দেখো, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ আমরা কথাটাকে কিভাবে লিখতে পারি? ভর গুণিতক বেগ। বেগ মানে অবশ্যই রৈখিক বেগ। এবার খেয়াল করো, এখানে তো ভর বলে কিছু নেই। আচ্ছা, আমি ভরের জায়গায় এটা লিখতে পারি না? বল বাই ত্বরণ গুণিতক বেগ। তাহলে এবার আমরা কি লিখতে পারবো? দেখো তো, মাত্রাটা যদি বসাই, চিহ্নগুলো, বলের জন্য এফ, ত্বরণের জন্য কি আছে? এ, আর বেগের জন্য ভি। তাহলে রৈখিক ভরবেগ এটা বোঝাতে যদি আমরা পি চিহ্নকে ব্যবহার করি, রৈখিক ভরবেগ বোঝাতে যদি পি চিহ্নকে ব্যবহার করি, তাহলে তার মাত্রা সংকেতটা কি হবে? এফ ভি এ টু দি পাওয়ার -1। এরকম অঙ্ক এইচএসে পড়ে। আর একটা কথা, অনেক সময় দেখা যায় যে আমরা যে মাত্রার তালিকাটা বলেছি সমস্ত বইয়েতেই আছে, সেই মাত্রার তালিকা থেকেও প্রশ্ন পড়ে। যেমন কার্য, তার মাত্রা সংকেত ml² টি⁻²। অপরদিকে বলের ভ্রামক বা টর্ক, তার মাত্রা সংকেত ml² টি⁻²। তার মানে দুটো মাত্রা সংকেত অভিন্ন। তোমাদের বলছি, বইয়েতে দেওয়া যে মাত্রার তালিকাটা আছে সেই তালিকাটা ভালো করে করবে। ওখান থেকে এরকম প্রশ্ন আসে যে কোন নিচের কোন রাশি দুটির মাত্রা অভিন্ন, বলে 4টে অপশন দিয়ে দিল, বলে প্রতিটা অপশনে দুটো করে রাশি। তোমাকে সেই রাশিগুলোর মাত্রার মধ্যে কাদের মাত্রা অভিন্ন সেটা খুঁজে বার করতে হবে। তার মানে তুমি আগে তালিকাটা ভালো করে করো, সেই তালিকাটা থেকেও কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় পড়ে। বিশ্লেষণের সীমাবদ্ধতা, রাশি সংক্রান্ত সমীকরণ মাত্রাগতভাবে যথার্থ কিনা কেবল সেটি বিচার করা যায়, সম্পর্কটি গাণিতিকভাবে যুক্তিযুক্ত কিনা সেটি বিচার করা যায় না। মানে ধরো v² = u² + 2as, এই যে আমরা সমীকরণটা শিখেছি, এর প্রতিটা পদের মাত্রা সঠিক কিনা বিচার করা যাবে। কিন্তু এখানে 2 এর পরিবর্তে যদি 3 অথবা 4 অথবা অন্য কোনো সংখ্যা থাকে, তাহলেও মাত্রাগতভাবে সূত্রটি সঠিক কিনা বিচার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু সংখ্যাটা 2 হবে কিনা, কিংবা 3 হবে কিনা, কিংবা 4 হবে কিনা, এই গাণিতিক সম্পর্কটা সঠিক কিনা সেটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বিচার করা সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট, সমীকরণের ভৌত রাশিগুলি কেবল গুণ বা ভাগের আকারে থাকলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগে সেই সম্পর্ক নির্ণয় করা যায়। যেমন আমরা করেছিলাম যে সরল দোলকের দোলনকাল t = 2π√L/g, এখানে রাশিগুলো সব ভাগ বা গুণের আকারে আছে।
তাহলে এই সম্পর্ক মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা, সম্পর্কটাকে নির্ণয় করা সম্ভব। কিন্তু দেখো, যদি রাশিগুলো সমীকরণে যোগ বা বিয়োগের আকারে থাকে তাহলে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না। অর্থাৎ তুমি মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে ইউ প্লাস এটি এই সম্পর্কটা নির্ণয় করতে পারবে না। তৃতীয় সীমাবদ্ধতা, কোন রাশি অন্য রাশির ত্রিকোণমিতীয় বা এক্সপোনেনশিয়াল অপেক্ষক হলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। যেমন ধরো x a sin ওমেগা টি, এটা একটা সরল দোলগতির সমীকরণ। এই ধরনের সম্পর্ক আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে নির্ণয় করতে পারি না। নির্ণীত সূত্রে উপস্থিত মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবকের মান নির্ণয় করা যায় না। এর মানে কি? হয়তো তোমায় বলা হলো সরল দোলকের দোলনকাল, সে দোলকের কার্যকর দৈর্ঘ্য আর যে স্থানে দোলকটা আছে সেই অবস্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। এই প্রশ্নটা দিয়ে তোমাকে যদি সম্পর্কটা নির্ণয় করতে দেওয়া হয় তাহলে তুমি করবে কি, টি ভ্যারিজেস এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি, এই করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। তো তুমি শেষ পর্যন্ত পাবেটা কি, টি ইকুয়াল টু কে রুট ওভার এল বাই জি। আর গণনা করে আমরা পেয়েছি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে এই কে এর মানটা নির্ণয় করা যায় না, এটা হলো তার সীমাবদ্ধতা। পরের পয়েন্ট 5 নম্বর, সেখানে কি বলা হয়েছে একবার পড়ে নাও আমার সাথে সাথে দেখো। সমীকরণে মাত্রাযুক্ত ধ্রুবক উপস্থিত থাকলে সম্পর্কটি নির্ণয়ে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা যাবে না। অর্থাৎ এখানে অনেকগুলো কারণ আছে। যেমন ধরো মহাকর্ষ বল F ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। এখানে জিটা কিন্তু মাত্রাহীন ধ্রুবক নয়, মাত্রাযুক্ত ধ্রুবক। এরকম সম্পর্ক যদি আমাদের আসে তাহলে সেটা মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যাবে না। অবশ্য এর আরো একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমরা পরে বলছি। পরবর্তী সীমাবদ্ধতা, কোন রাশি তিনটির বেশি রাশির অপেক্ষক হলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না। আচ্ছা, একটা উদাহরণ রেখেছি, টান করা তার, সেখানে উৎপন্ন কম্পাঙ্ক, তারের টান, তারের একক দৈর্ঘ্যের ভর আর তারের দৈর্ঘ্য, এই তিনটে রাশির উপর নির্ভরশীল। এখন মাত্রা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে যদি এদের সম্পর্ক নির্ণয় করতে চাই, নির্ণয় করতে গিয়ে মাত্রাটা বসালে কম্পাঙ্কের মাত্রা টি টু দি পাওয়ার -1, একটা বিষয়, এটা টান আর এটা সময়ের মাত্রা, দুটো যেন গুলিয়ে ফেলো না। আমরা এই ধরনের সম্পর্ক পাবো। এবার সম্পর্কের ঘাতগুলোকে যদি সীমা ঠিক করি, মানে যে যার মাত্রা অনুসারে ঘাতগুলোকে যদি ঠিক করি তাহলে আমরা কটা সমীকরণ পাবো। এখান থেকে দেখো তিনটে সমীকরণ, এ প্লাস বি উভয় পক্ষের ঘাত তুলনা করলে একটা 0 পাবো, এ মাইনাস বি প্লাস সি এখানে একটা 0 পাবো, আর -2a এখানে পাবো -1। তুমি এবার দেখো এখানে যাদের মান নির্ণয় করব সেই ধ্রুবকগুলো হলো তিনটে, অজানা জিনিস তিনটে, আর সমীকরণও বেরিয়েছে তিনটে, যার ফলে তিনজনের মান পাবো। এখন ভাবো এই সম্পর্কটা যদি 4টে রাশির হয় তাহলে এখানে ঘাত কটা আসবে? 4টে আসবে। তাহলে এ বি সি ডি একটা আসবে। যদি 4টে মানে 3টের বেশি যদি রাশির অপেক্ষক হয় তাহলে 4টে এখানে ধ্রুবক আসবে। তাহলে 4টে ধ্রুবক এলে কি হবে? সমীকরণ তো সেই 3টেই আসবে, কারণ মাত্রা তো এম এল আর টি দিয়ে। তাহলে চতুর্থ যে ঘাতটা আসবে তার মান বের করা যাবে না। তাই মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে কোনো একটা রাশি যদি 3টের বেশি রাশির অপেক্ষক হয় তাহলে সম্পর্কটা নির্ণয় করা যাবে না। এর পরের অংশটা দেখো,
নির্ণীয় সম্পর্কে দুই বা ততোধিক রাশির মাত্রা একই হলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। F ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, কিংবা তড়িৎ আধানের ক্ষেত্রে ক্রিয়াশীল বল 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই আর স্কোয়ার। এখানে এমন দুটো রাশি আছে যাদের মাত্রা অভিন্ন, তাহলে এই রকম ক্ষেত্রে এই শর্তটা অর্থাৎ মাত্রা বিশ্লেষণ পদ্ধতিটা প্রয়োগ করা যাবে না সম্পর্কটা নির্ণয়ে। পরবর্তী দেখো, কোন রাশির অপর ভৌত রাশির উপর নির্ভরতা সঠিকভাবে অনুমান করতে না পারলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। সরল দোলকের দোলন কাল কার কার উপর নির্ভর করে? না, দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণ। এই যে নির্ভরতাটা সঠিকভাবে অনুমান করা গিয়েছিল বলে মাত্রা পদ্ধতিতে সম্পর্কটা বের করা গিয়েছিল। যদি এই সম্পর্কটা সঠিক না হতো তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে ওই সম্পর্ক নির্ণয় করা যাবে না। তার মানে অনুমানটা সঠিক করতে হবে।